স্কেবিস সব থেকে ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে। স্কিনে আমরা যা যা রোগ দেখি তার মধ্যে স্কেবিসকে আমরা বোধহয় 1 নম্বরে রাখতে পারি। চামড়ার মধ্যে ছোট একটা গর্ত করে দিল, সেখানে তো অন্য জীবাণু, বিশেষ করে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এরা ঢুকবে। এরা ঢুকে ফোড়া করবে, পুঁজ তৈরি করবে এবং সেটা সারা শরীরে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। কবজির ভেতর দিকটায়, জেনিটালস, যৌনাঙ্গের আশেপাশে, তলপেটে, এইসব জায়গায় বেশি চুলকোয়। যে কটা স্পেসিফিক জিনিস বোঝানো হয় তার মধ্যে প্রধান হলো আর্টিকেরিয়া, আমবাত। গায়ে লাল লাল চাকা চাকা হয়ে ওঠে, কারোর চিংড়ি মাছ খেলে হয়, কারোর আবার বেশি ধুলো ঘাটলে হয়। আচ্ছা, স্কেবিস কি ধরনের রোগ আপনারা জানেন কি? এই হঠাৎ চুলকানি শুরু হওয়া বা ছোট ছোট দানা দেখা দেওয়া এবং রাতের দিকে চুলকানি বেড়ে যাওয়া, এটাকেই কি স্কেবিস বলে? চলুন আমরা আজ এই সম্পর্কেই জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডার্মাটোলজিস্ট ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার দাস। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। স্যার, স্ক্যাবিস নামটা বেশ পরিচিত, কিন্তু এটা কি কোনো ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া? স্কেবিস না ফাঙ্গাস না ব্যাকটেরিয়া, এটা একটা আর্থ্রোপড মানে পোকাজাত ধরনের জিনিস। আরও স্পেসিফিক্যালি বলতে হয় এটা একটা মাইট, দ্যাট ইজ রিলেটেড টু, কাছাকাছি আমাদের চেনা প্রাণীদের মধ্যে মাকড়সা, তার কাছাকাছি রিলেটেড একটা প্রাণী, কিন্তু খুব ক্ষুদে প্রাণী, খুব ক্ষুদে, খালি চোখে চট করে দেখা যায় না, তবে একটা শক্তিশালী হ্যান্ড লেন্স দিয়ে দেখা যায়। এটাই হচ্ছে স্কেবিস। স্ক্যাবিসকে কখনো কখনো নাইট মেয়ার বলা হয়, কারণ এটা রাতে বেশি সক্রিয় হয়, সেই জন্য কি? রাতে সক্রিয় হয় মানে রাতে চুলকুনিটা বাড়ে বলে নাইট মেয়ার, দুঃস্বপ্ন। কেন চুলকুনি বাড়ে সেটা কিন্তু কেবল, রাতে সক্রিয় হয় একটা কারণ, কিন্তু কেবল সেটাই একমাত্র কারণ নয়। রাতে আরও দুটো ঘটনা ঘটে। প্রথম কথা হচ্ছে, আমাদের যে এন্ডোজেনাস হরমোন লেভেল, আমাদের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, যেটা বিভিন্ন সময়ে আমাদের কার্যকলাপ, দৈহিক কার্যকলাপ, ফিজিওলজি, এগুলোকে বদলে দেয়। এবং রাত্রে আমাদের ইনফ্লামেটরি যে রেসপন্স সেটা একটু বেশি হয়। তার কারণ আমাদের যে এন্ডোজেনাস স্টেরয়েড, আমাদের শরীরের মধ্যে যে স্টেরয়েডটা বেরোয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এবং যেখান থেকেই হোক, তার মাত্রাটা কমে যায়। সেটা কমে গেলে কি হয়? ইনফ্লামেশন মানে প্রদাহ। স্কেবিস জীবাণুটাতে ঘোরাফেরা করছে রাত্রিবেলায় বেশি, কিন্তু তার জন্য যে প্রদাহ সেটা রাতে বেশি হবে, কারণ আমাদের হরমোন লেভেল, এন্ডোজেনাস কর্টিসল লেভেল কমে গেছে। আরও একটা ব্যাপার হয়, আপনি এটা রাতে ছাড়াও খেয়াল করবেন, যখন আপনি কোনো কাজ করার কিছু নেই, চুপচাপ বসে আছেন, তখন ব্যথার বোধ বা চুলকানির বোধ বেশি হয়। এটা আরেকটা কারণ যে রাত্রিবেলায় স্কেবিসের চুলকুনি বেশি হয়, নাইট মেয়ার। সাধারণ চুলকানি এক ধরনের হয় আর স্ক্যাবিস এক ধরনের, দুটোকে ডিফারেন্সিয়েট কিভাবে করব? স্কেবিস তো একটা সাধারণ চুলকানি, এটা কি অসাধারণ? কিচ্ছু অসাধারণ নয়, এটা আরেকটা চুলকানি। সাধারণ চুলকানি বলে কোনো কিছুকে নাম তো দেয়া যায় না, তবে মানে কোনো কোনো জিনিস তো অ্যালার্জি থেকেও হতে পারে। হ্যাঁ, অ্যালার্জিটা আমি বলছি, সেটাতে আমি আসছি। যে কোনো চুলকুনিকে স্কেবিস বলা যায় না, তবে স্কেবিস খুব সাধারণ চুলকানির মধ্যে একটা। ইনফ্যাক্ট স্কেবিসকে কিছু কিছু বাংলা নাম দেওয়া হয়েছে, যেমন খোস, এবং খোসকে আবার খুব বাংলায় সাধারণ চুলকানিও বলা হয়। এইভাবে ঠিক শ্রেণীবিন্যাস স্কেবিসকে করা যাবে না। তবে যেটা বলছেন অ্যালার্জি এগেইন, এটা আমরা সায়েন্টিফিক্যালি অ্যালার্জি খুব ডেফিনিট ওয়েতে জানি অ্যালার্জি কাকে বলে, কিন্তু চলতি ভাষায় যে অ্যালার্জি সেটা কিন্তু খুব ভেগ, মানে অস্পষ্ট। অ্যালার্জি বলতে যে কটা স্পেসিফিক জিনিস বোঝানো হয় তার মধ্যে প্রধান হলো আর্টিকেরিয়া, আমবাত। গায়ে লাল লাল চাকা চাকা হয়ে ওঠে, কারোর চিংড়ি মাছ খেলে হয়, কারোর আবার বেশি ধুলো ঘাটলে হয়। এটা হচ্ছে এক ধরনের অ্যালার্জির জন্য চুলকানি। আবার একটা ওষুধ নিলেন, একটা পেনিসিলিন ইঞ্জেকশন দিল, সারা গায়ে চামড়া উঠতে শুরু করলো, কিংবা লাল হয়ে ফুলে গেল, ছাল উঠে গেল, সেটাও এক ধরনের অ্যালার্জি। তো
স্কেবিজের মধ্যে কিন্তু একটা অ্যালার্জিক মেকানিজম লুকিয়ে আছে। স্কেবিজ জীবাণু নয়, জীবই বলবো, আমরা চামড়ার মধ্যে যখন ঢুকলো তখন কিন্তু চুলকোবে না। চুলকোবে তার কয়েক সপ্তাহ পরে, যখন আমাদের শরীরে স্কেবিজের বিরুদ্ধে এক ধরনের অ্যালার্জি গড়ে উঠেছে। ঠিক আছে? সুতরাং এইভাবে শ্রেণীবিন্যাস না করে, স্কেবিজ একটা নির্দিষ্ট ধরনের চুলকানি, এবং এখানে আরও কিছু নির্দিষ্ট ধরনের চুলকানি আছে যেগুলো বেশ সাধারণ বা কমন। এখন আমাদের এইভাবেই ভাবাটা বোধহয় বেশি বিজ্ঞানসম্মত। এই স্কেবিস শরীরের কোন অংশে বেশি দেখা যায়? স্কেবিজের যে জীব, সেটা হচ্ছে ফিমেল একটা মাইট, সেটা শরীরে কিন্তু খুব বেশি সংখ্যায় থাকে না। তো চুলকানিটা তার জন্য কয়েকটা জায়গায় বেশি দেখা যায়। তার মধ্যে প্রধান হলো হাতের আঙুলের ফাঁকে, এটা কিন্তু বড়দের ক্ষেত্রে বলছি, বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা হবে। কবজির ভেতর দিকটায়, জেনিটালস যৌনাঙ্গের আশেপাশে, তলপেটে, এইসব জায়গায় বেশি চুলকোয়। মুখে সাধারণত বড়দের ক্ষেত্রে একেবারেই চুলকোয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে মুখেও এটা ঘটে, সারা গায়ে এটা ঘটতে পারে, এবং হাতের তালুতে, পায়ের তালুতে, একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে সেরকম দাগওয়ালা বা চামড়ার ওপর ফুসকুড়ি হয়ে যায় স্কেবিজের ক্ষেত্রে। সুতরাং বাচ্চাদের প্রায় শরীরের যে কোনো জায়গায়, ইনক্লুডিং মাথাতেও হতে পারে বাচ্চাদের, এবং বড়দের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটা জায়গা, যেমন হাতের আঙুলের ফাঁক, কবজির এদিকটা, ভাঁজের জায়গা, জেনিটালস, এইসব জায়গায় এটাই হচ্ছে স্কেবিজ হয়। এই স্কেবিসটা কি ছোঁয়াচে? খুব ছোঁয়াচে। স্কেবিজ সবথেকে ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে। স্কিনে আমরা যা যা রোগ দেখি, তার মধ্যে স্কেবিজকে আমরা বোধহয় 1 নম্বরে রাখতে পারি। এত মানে হাত মেলালে বা পাশাপাশি বসলেও হতে পারে। আমার হাতের মধ্যে স্কেবিজ থাকতে পারে, হাতের আঙুলের ফাঁকে, যেটা বললাম। আপনি যার সঙ্গে হাত মেলালেন, সে আপনাকে একটা সুন্দর উপহার দিল, এবং আপনিও তার সঙ্গে তাল মিলিয়ে 4 সপ্তাহ পরে চুলকোতা, তখনই নয় কিন্তু 4 সপ্তাহ পরে চুলকোতা আরম্ভ করলেন। এই জন্য যেখানে একটা কমিউনিটি লিভিং আছে, ধরুন একটা ঘরে গাড়াগাড়ি করে অনেক লোক থাকেন, তাদের মধ্যে স্কেবিজ হলে দুঃসাধ্য সারানো, আমাদের নাইটমেয়ার। এক্ষেত্রে হাইজিন কতটা জরুরি? পুরোটাই হাইজিন। কারণ যারা, মানে আপনি ধরুন বাড়িতে আপনার স্কেবিজ কারণ নেই, বাইরে এলেন, বাড়িতে এসে ভালো করে হাতটা সাবান দিয়ে ধুলেন, পারলে স্নান করলেন, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্কেবিজ যে সাবানে মরে যায়, ডিটারজেন্টে মরে যায় তা নয়, সেগুলো ওয়াশড অফ হয়ে যায়। তারা গর্ত করে আমরা চামড়ায় ঢোকার আগেই তাদের আপনি ফেলে দিচ্ছেন। তো এইটা হাইজিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে যেটা বললাম, আপনার সঙ্গে কারোর সঙ্গে হ্যান্ডশেক করলেন, সঙ্গে সঙ্গে তো আপনি হাত ধুবেন না, হয়তো 4 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে ধুলেন, ততক্ষণে স্কেবিজ হাঁটতে হাঁটতে অন্য কোথাও চলে গেছে। সুতরাং চান্স আক্রমণ যে কাউরির হতে পারে। হাইজিন অনেকটা ক্ষেত্রে প্রিভেন্ট করে, আটকায়, 100% আটকায় না। এক্ষেত্রে মোটামুটি দিনে কতবার জামা কাপড় পরিবর্তন করা উচিত, বা বিছানার চাদরও একটা মেন ফ্যাক্টর? আইডিয়ালি রোজ 2 বার করে জামা কাপড় পরিবর্তন করা উচিত, কাচা উচিত। কিন্তু এই আইডিয়ালটা একটা অ্যাবসার্ড আইডিয়াল বলে মনে হয়। আমরা পারি কি, আমরা তো হসপিটালে আসবো, 8 ঘন্টা ডিউটি করবো, তারপর বাড়ি যাব। তো আইডিয়াল বলে আমরা না দেখে, বরং প্র্যাকটিক্যাল এবং আইডিয়ালের যে সমন্বয়, সেটা আমরা দেখতে পারি। হ্যাঁ, প্রত্যেক দিন বাড়ির পোশাক কাচা উচিত, এবং বাইরের পোশাকও কাচা উচিত। কিন্তু এই যে কোটটা পরে আছি আমি, এটা আমি প্রত্যেক দিন কাচতে পারবো না, এটা আমি রোদে দিতে পারবো, অন্তত রোদ উঠলে। সুতরাং এইভাবে যতটা পারা যায় করা উচিত। কোনো একটা অ্যাবসার্ড আইডিয়ালের পেছনে না দৌড়লেও মোটামুটি এই যেটা স্যানিটারি সেন্স বা হাইজিনিক সেন্স, সেইটা মেনটেন করা উচিত। বিছানার চাদরের ক্ষেত্রে সেম? বিছানার চাদরের ক্ষেত্রে স্কেবিজের জন্য আমি বলবো না, তবে ইন জেনারেল সপ্তাহে 1 বার 2 বার কাচা তো উচিত, বা চেঞ্জ করা, মানে চেঞ্জ করে তার ফেলে দেবেন, আলটিমেটলি কাচাই হয়। সেটাই। এই নর্মাল ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ধোয়া বা বিছানার চাদর ধোয়া ধুলে কি স্কেবিজ একদম চলে যায়? স্কেবিজের যে জীব, সেটা ডিটারজেন্টে মরে না,
কিন্তু সেটা যদি খুব বেশি গর্ত করে বসে না থাকতে পারে তবে ধুয়ে চলে যায়। যেটা আমি বললাম হাইজিনের ক্ষেত্রে, জীবাণু আপনার গায়ে এসছে, জীবাণু নয় জীব, তাকে ধুয়ে আমরা বের করতে পারি। মরে কখন? মরে যদি 50 ডিগ্রি বা সেলসিয়াস বা তার বেশি উষ্ণতার জল গায়ে ঢালেন, তা কিন্তু বেশ অসুবিধা হতে পারে, বিশেষ করে গরমের দেশে অসুবিধা হতে পারে। সেটা দিয়ে মরে। তাও চামড়ার ভেতরে ঢুকে গেলে 50 ডিগ্রি তাকে স্পর্শ না করে আপনাকেই বেশি পুড়িয়ে দিল, এমন একটা দুর্ঘটনা হবার সম্ভাবনা থেকেই যায়। তো ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় পরিষ্কার করলে, ভালো করে ধুলে সেগুলো কিন্তু চলে যায়, মানে জামা কাপড় আর থাকতে পারে না। তারা তো জামা কাপড়ে গর্ত করতে পারে না, আমাদের চামড়াতেই গর্ত করে থাকতে পারে। ফলে ওই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে তাকে ওয়াশ অফ করা এবং বডিকেও পরিষ্কার রাখা, এটা আমাদের উপকার করে, মেরে ফেলতে না পারলেও। এই স্কেবিস কি চুলকানি অবধি সীমাবদ্ধ নাকি আরও কোনো ক্ষতি করতে পারে? স্কেবিসের চুলকানি, স্কেবিস সাধারণত আর বড় কিছু ক্ষতি করে না। মানে ধরুন দিনের পর দিন চিকিৎসা করানো হলো না, সেক্ষেত্রে? হ্যাঁ, একটা বিশেষ ধরনের স্কেবিস আছে যাকে নরওয়েজিয়ান স্কেবিস বলা হতো, তো এখন একটা অন্য নাম দেওয়া হয়েছে। তো আমাদের সেটাই দরকার নেই। যেখানে একটা সাধারণ স্কেবিস রোগীতে 100টার কম জীব থাকে শরীরে, সেখানে একটা নরওয়েজিয়ান স্কেবিস বা ক্রাস্টেড স্কেবিস এখন বলা হচ্ছে, তাদের শরীরে কিন্তু কয়েক লক্ষ, কয়েক মিলিয়ন পর্যন্ত স্কেবিস জীব থাকে। সেটা ক্ষতিকর। তাছাড়া প্রত্যক্ষভাবে ক্ষতির চেয়ে তো যেটা করে অপ্রত্যক্ষভাবে, স্কেবিস যে আপনাকে এই চামড়ার মধ্যে ছোট একটা গর্ত করে দিল, সেখানে তো অন্য জীবাণু, বিশেষ করে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এরা ঢুকবে। এরা ঢুকে ফোড়া করবে, পুঁজ তৈরি করবে এবং সেটা সারা শরীরে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। আপনার খুব খারাপ হলে সেপ্টিসিমিয়াও হতে পারে। আর তখনই যদি অত খারাপ না হয়, পরের দিকে বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে কিডনির রোগ হতে পারে, এমনকি রিমাটিক হার্ট ডিজিজ, হার্টের এক ধরনের ভালভের রোগ, সেটাও হতে পারে পরবর্তীকালে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা বেশি। সুতরাং স্কেবিস এবং তার উপরে যে অতিরিক্ত ব্যাকটেরিয়ার সংক্রমণ, দুটোকেই খুব তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার। যারা হোস্টেলে বা ঘন জনবসতিপূর্ণ এলাকায় থাকে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে, বা যদি আমাদের ভাষায় বলা হয় তাহলে জেনজিরা যেটাকে প্রো টিপ বলে, সেটা কি হবে? মানে জেনজি হোক আর একদম অন্য কথায় বলি বস্তিতে থাকা মানুষজন হোক, স্কেবিস কিন্তু সোশ্যাল ওই লাইনগুলোর কোনো পরোয়া করে না। তারা একটা শরীর থেকে কাছাকাছি একটা শরীরে যায়। যদি এক গাদা লোক থাকে এক জায়গায়, সে হোস্টেলই হোক আর বস্তি হোক বা সেরকম জায়গায় হোক, সেটা সহজে এক শরীর থেকে এক শরীরে যাবে। সুতরাং টিপস প্রত্যেকের জন্যই এক। যদি স্কেবিস শুরু হয়, প্রথমত জেনারেল হাইজিনের কথা যেটা বললাম, যতটুকু পারো মেনটেন করো। আর যদি স্কেবিস কারোর শুরু হয়, সবাইকে কিন্তু ওষুধ লাগাতে হবে। আমার হয়নি আমি লাগাবো না, এটা চলবে না, এই ব্যাপার। মানে দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি। প্রথমত চিকিৎসকের পরামর্শ জরুরি, এবং দ্বিতীয়ত চিকিৎসক এবং রোগীর ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখা জরুরি যে আমার রোগী একা রোগী নয়। আমার রোগীকে চিকিৎসা করতে গেলে আমাকে কমিউনিটিকে চিকিৎসা করতে হবে, এবং সেখানে লাগানো ওষুধটা একমাত্র সত্যিকারের কার্যকর। এবং তার সঙ্গে কিছু আমরা মানে ধোয়া, স্নান করা ইত্যাদি কিছু বলে দিই, যে ওষুধটা লাগিয়ে রাখবেন ওভারনাইট, পরের দিন ভালো করে সাবান দিয়ে স্নান করবেন, পারলে গরম জলে, জামা কাপড় গরম জলে কাচবেন, যেগুলো গরম জলে কাচতে না পারছেন সেগুলো ভালো করে রোদে দেবেন, বিছানার চাদর, তোষকের ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য। এর চিকিৎসা কি রয়েছে? এর চিকিৎসা আমরা বিভিন্ন ধরনের লাগানোর ওষুধই বেশি ব্যবহার করি, খাবার ওষুধ ততটা কার্যকরী নয়। বিশেষ করে এই লাগানো ওষুধটা দিতে হয় গলা থেকে পা পর্যন্ত, এবং বাড়ির সবাইকে, হোস্টেল থাকলে হোস্টেলের সবাইকে, রুমমেট সবাইকে, যারা একসাথে অনেকক্ষণ বসে কাজ করে বা একই বিছানায় শোয়, কোনো একটা ধরুন সফটওয়্যার কোম্পানি, একই বিছানায় রেস্ট নিচ্ছে, সবাই এসে কাজ করছে, সেখানেও কিন্তু কলিগদের সবাইকে, এই সবাইকে গলা থেকে পা পর্যন্ত ওষুধ লাগাতে হবে।
সাধারণত এখন আমরা 5% পারমেথ্রিন ব্যবহার করি। এছাড়াও কিছু অল্টারনেটিভ আছে, কিন্তু যেটা জোর দেওয়া দরকার সেটা হচ্ছে যে আমি একা লাগালাম, আমার হয়েছে, আমার সেরে যাবে, এরকম নয়। যাদের চুলকোচ্ছে না সেরকম বাড়ির সদস্য বা খুব ক্লোজ কলিগ তাদেরও লাগাতে হবে। এর সঙ্গে ওই সকল অ্যালার্জির ওষুধ বা অ্যান্টিহিস্টামিন খেতে হবে, তাতে চুলকুনিটা কম থাকবে। অনেক সময় ওই জায়গাগুলো পেকে যায়, মানে ইনফেকশান হয়ে যায়, ব্যাকটেরিয়াল সংক্রমণ, পুঁজ হয়, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার জন্য খাবার বা লাগানোর ওষুধ দিতে হবে। এই হচ্ছে স্কেবিসের মোট চিকিৎসা। এই পরিবারের লোকজন যারা রয়েছে তাদের মধ্যে যদি কোনো সিমটম না দেখা দেয় তাহলেও কি তাদের এটা চিকিৎসা প্রয়োজন রয়েছে? হ্যাঁ, কারণ আবার বলছি, এই জীবাণু বলা যায় না, এই জীবটা শরীর থেকে শরীরে চলে যেতে ওস্তাদ, এবং চলে গেলে পরে তখনই কিন্তু সে কোনো সারা শব্দ করবে না। মোটামুটি 4 সপ্তাহ 6 সপ্তাহ পরে এই চিন্তা শুরু হবে, চুলকানিটা শুরু হবে। সুতরাং আমার বাড়িতে থাকেন, একই বিছানা শেয়ার করেন বা একই জায়গায় বসি বা এক গামছা হলে তো বটেই, তাদের সবাইকে লাগাতে হবে। চুলকুনি কবে হবে তার জন্য অপেক্ষা করার কোনো মানেই নেই। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। স্কেবিস হলে কি করা দরকার, কতটা হাইজিন মেনটেন করা দরকার উনি কিন্তু জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।